শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া। জানিয়ে দেব ইউক্রেনের প্রতি সমর্থন বজায় আছে রাশিয়াকে জার্মানির সতর্কবার্তা। এরপরে রয়েছে পশ্চিমাদের বিরুদ্ধে যেভাবে বিশ্বকে কাছে টানছে রাশিয়া। অন্যদিকে রয়েছে গাজায় শান্তি চুক্তি বিলম্বের চেষ্টা করছে ইসরায়েল, অভিযোগ কাতারের। সর্বশেষ জানিয়ে দেব গাজা সিটি ছাড়ছে ফিলিস্তিনিরা, ইসরায়েলে চলছে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করছে সিরিয়া। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিকে যোগদানের সম্ভাবনা নাকচ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শরা। সৌদি ম্যাগাজিন আল মাজ্জালাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। আল শারা বলেন, ইসরায়েলের সঙ্গে তার দেশের সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের থেকে মৌলিকভাবে আলাদা। আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিলেন যাদের কোনো দখলকৃত জমি বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার পরিস্থিতি ভিন্ন এবং আমাদের গোলান হাইটস তাদের এখনও দখলে করে রেখেছে। এই মুহূর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই। আব্রাহাম চুক্তি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 2020 সালে প্রথম মেয়াদে স্বাক্ষরিত মার্কিন মধ্যস্থতায় চুক্তি, যা ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত হয়েছিল। সিরিয়ার নেতা আরও বলেন, আমাদের দামেস্কের অগ্রাধিকার হল 1974 সালে জাতিসংঘের মধ্যস্থতার প্রত্যাহার চুক্তি বা আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়াকে স্থিতিশীল করা। এদিকে ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখছে রাশিয়াকে জার্মানির সতর্কবার্তা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে জার্মানি অর্থমন্ত্রী ও ভাইস চ্যান্সেলর লাইস ক্লিংবেইল বলেছেন, ইউক্রেনের প্রতি তাদের সমর্থন একটুও দুর্বল হয়নি। এক ঝটিকা সফরে কিয়েভ পৌঁছেছে এবং এসব কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের প্রতি জার্মানির সমর্থন নড়বড় হয়ে গেছে। পুতিনের এমন কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়, বরং ইউক্রেনের প্রতি সহায়তার দিকে আমরা ইউরোপের বৃহত্তম দেশ এবং বিশ্বে আমাদের অবস্থান এক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 80 বছরের ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রক্রিয়ার আগ্রহ দেখাতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ক্লিংবেইল। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত সমাপ্তির আহ্বান জানালেও কিয়েভ ও তার মিত্ররা আশঙ্কা করছেন তিনি রাশিয়ার সুবিধাজনক সমাধান চাপিয়ে দিতে পারেন। ক্লিংবেইল বলেন, শান্তি আলোচনায় ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এছাড়া দীর্ঘস্থায়ী শান্তির জন্য যুদ্ধবিরতি ও নির্ভরযোগ্য নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার জন্য সম্ভাব্য সমাধান হিসেবে ইচ্ছুকদের জোটভুক্ত দেশের তরফ থেকে সেনা মোতায়েনের বিষয়ে চলতি সপ্তাহে রাজি হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্ভাব্য ওই জোটে জার্মানির চ্যান্সেলরের অংশগ্রহণ জার্মানির তরফ থেকে আপত্তি নেই বলে ইঙ্গিত দিয়েছেন জার্মান চ্যান্সেলর মার্জ। এদিকে পশ্চিমাদের বিরুদ্ধে যেভাবে বিশ্বকে টেনে আনছে রাশিয়া। প্রতিদিনের মতো সকালে কাজে যাওয়ার আগে ধ্রুপদী সঙ্গীতের অনুষ্ঠান দেখতে টিভি ছেড়েছিলেন চিলির বাসিন্দা হাবিয়ে গার্দেও। তবে জুন মাসের এক সোমবারে স্ক্রিনে পরিচিত অনুষ্ঠানের বদলে সামনে এলো সম্পূর্ণ অপরিচিত একটি চ্যানেল, যেখানে দেখানো হচ্ছে যুদ্ধক্ষেত্রের দৃশ্য। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে অনুষ্ঠানের মাথামুন্ডু বুঝতে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেন তিনি। স্ক্রিনের কোনায় আরটি লোগো সম্পর্কে ইন্টারনেটে খুঁজে কেবল জানতে পারলেন এটা রুশ মালিকানাধীন চ্যানেল। পেশায় ট্রাক চালক হাবিয়ে পরে জানতে পারেন চিলির বেসরকারি মালিকানাধীন টিভি চ্যানেলের টেলেক্যানাল তাদের সম্প্রচার সিগন্যাল সরাসরি রুশ রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আরটি হাতে তুলে দিয়েছে। চিলির সম্প্রচারক নিয়ন্ত্রক সংস্থা সম্ভাব্য আইন ভঙ্গের অভিযোগে টেকনোক্যালের বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে এবং এখন চ্যানেলের জবাবের অপেক্ষায় রয়েছে। তবে এই প্রতিবেদন লেখার সময় বিবিসির অনুরোধে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজায় শান্তি চুক্তি বিলম্বের চেষ্টা করছে ইসরায়েল, অভিযোগ কাতারের। ইসরায়েল গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া বিলম্ব করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন অন্যতম মধ্যস্থকারী দেশ কাতার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মাজেদ আল আনসারি বলেন, ইসরায়েল শান্তি চুক্তি বিলম্বিত করার কৌশল অবলম্বন করছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় 2 বছর যাবৎ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সৈন্যরা। এতে উপত্যকাটিতে হাজার হাজার মানুষ নিহত ও আহত হচ্ছেন, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। চরম খাদ্য অভাবে অনাহারে মারা যাচ্ছেন শিশুরা। ইসরায়েলের হামলায় থাকা অব্যাহত থাকায় কাতারের দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনা বারবার ব্যাহত হয়েছে। সম্প্রতি গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার টেবিলে উপস্থিত হয়েছে হামাস। তবে যুদ্ধ বন্ধ করে গাজার মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তেল আবিব। দেশটির শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া বিলম্ব করার অপকৌশল নিয়েছেন। কাতারের এই মুখপাত্র বলেন, আমি মনে করি না যে আন্তর্জাতিক সম্প্রদায় অবুঝ এবং আমরা এই বিলম্ব কৌশলের বিষয়টি বুঝি। এই মুহূর্তে ইসরায়েলকে উত্তরসহ আলোচনার টেবিলে ফিরে আসতে হবে এবং সাপ্তাহিক ব্রিফিং করার সময় এসব কথা বলেন মাজেদ আল আনসারি। ইসরায়েল আগের আলোচনাগুলোতে একমত হয়েছে এমন অনেক বিষয়ে এখন অস্বীকার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গাজা সিটি ছাড়ছে ফিলিস্তিনিরা, ইসরায়েলে চলছে বিক্ষোভ। ইসরায়েলে গোলা ও বিমান হামলায় গাজার উত্তর ও পূর্বাঞ্চলে বিধ্বস্ত হওয়ার পর মঙ্গলবার আরও অনেক পরিবার গাজা সিটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। একই দিনে ইসরায়েলে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। গাজা সিটির সাবরা, শেজাইয়া, তুফাহ এবং উত্তরের জাবালিয়া এলাকায় সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ইসরায়েলি ট্যাঙ্ক ও বিমান হামলায় ঘরবাড়ি, সড়ক ধ্বংস হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। গাজার বাসিন্দা ইসমাইল বলেন, আমরা একে ভূমিকম্প বলছি। তাদের ভয় দেখিয়ে মানুষকে ঘর ছেড়ে যেতে বাধ্য করছি। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত অন্তত 34 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 18 জন গাজা নগরীর আশেপাশে। এর আগের দিন খান ইউনুসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়টার্স, এপি, আল জাজিরা সহ এবং আল জাজিরা সাংবাদিকও ছিলেন। নিহতদের মধ্যে রয়টার্সের চুক্তিভিত্তিক চিত্রগ্রাহক হোসান আল মাউসি রয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং মন্তব্য করেছেন, সেনাবাহিনী এখনও বিস্তারিতভাবে জানায়নি। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, গাজা সিটিতে তারা অস্ত্র ও হামাসের সুড়ঙ্গ ধ্বংসের অভিযান চালাচ্ছে। তবে আন্তর্জাতিক নিন্দা ও দেশ জুড়ে বিক্ষোভের মাঝেই নতুন করে গাজা সিটিতে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে এই দেশটি। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত 34 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 18 জন গাজা নগরীর আশেপাশে। এর আগের দিন খান ইউনুসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়টার্স, এপি এবং আল জাজিরা সাংবাদিক রয়েছেন। নিহতদের মধ্যে রয়টার্সের চুক্তিভিত্তিক চিত্রগ্রাহক হুসাম আল মাসরিও রয়েছেন।